household or consumers, ফার্মস আর ইনভেস্টর্স, গভর্নমেন্ট অ্যান্ড ফরেনার্স, এই চার ধরনের ট্রানজেক্টর। আর মার্কেট, তিন রকমের মার্কেট আছে। একটা হচ্ছে তোমার মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আর একটা হচ্ছে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস, এন্ড 3 নম্বর মার্কেট ছিল ফাইন্যান্সিয়াল মার্কেট। আমরা ওটা দেখিয়েছিলাম না, মনে আছে? এরকম হাউস হোল্ড, ফার্ম, এদের মধ্যে ট্রানজেকশন কি হবে? হাউস হোল্ড ফ্যাক্টরস অফ প্রোডাকশন দেবে, ফার্ম প্রাইসেস অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন দেবে হাউস হোল্ডকে, সেটা নিয়ে সে ফার্ম ফ্যাক্টরস অফ প্রোডাকশন উৎপাদন করবে। এগুলো তো দেখিয়েছিলাম আমি গত ক্লাস, আমার মনে আছে, তাই না? তোমরা দেখো নাই না, দেখার সময় হয়নি। ফার্ম গুডস এন্ড সার্ভিসেস উৎপাদন করে, হ্যাঁ এগুলো বুঝিয়েছিলাম। তো সে গুডস এন্ড সার্ভিসেস কোথায় যায়? ফার্ম থেকে হাউস হোল্ডে যায়, এবং হাউস হোল্ড তাকে কনসামশন এক্সপেন্ডিচার সেগুলো কিনে নেয় কনসামশন এক্সপেন্ডিচার দিয়ে। এবং হাউস হোল্ডের কাছে যে টাকাটা বাকি থাকে, কিছু টাকা দিয়ে তো সে গুডস এন্ড সার্ভিসেস কিনে, বাকি টাকা সে ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্ট করে। এই ফাইন্যান্সিয়াল মার্কেটে সে সেভিংস, এবং সেই টাকাটা ফার্মের কাছে চলে যায় এবং ফার্ম সেটা ইনভেস্টমেন্ট করে। এই তো। আর বলেছিলাম যে এখানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেখানে বেচা কেনা হয় তাকে বলছিলাম যে ফ্যাক্টর মার্কেট। এটা হলো ফোর্থ সেক্টর ওপেন ইকোনমি বলছি আমি। আর এখানে বলছিলাম যে গুডস মার্কেট, গুডস এন্ড সার্ভিসেস মার্কেট। এটা গত ক্লাসে ছিল। এটা ছিল টু সেক্টর ক্লোজড ইকোনমি। এখন যদি আমরা গভর্নমেন্টকে এখানে আনি, থার্ড ট্রানজেক্টর, গভর্নমেন্টের সাথে হাউস হোল্ডের সম্পর্কটা কি? গভর্নমেন্টের সাথে হাউস হোল্ডের সম্পর্ক হচ্ছে, হাউস হোল্ডকে গভর্নমেন্ট কি দেয়? ট্রান্সফার পেমেন্ট দেয়। ট্রান্সফার পেমেন্ট, হ্যাঁ, যে পেমেন্টটা ব্যাক করতে হবে না, যেমন স্কলারশিপ। তারপরে তোমার ওল্ড এজ বেনিফিট, ট্রান্সফার পেমেন্ট। হাউস হোল্ড গভর্নমেন্টে কি দিবে? ট্যাক্স দেবে, ট্যাক্সেস। আবার ফার্মের সাথে একই বিষয়, ফার্মকে গভর্নমেন্ট দেবে কি দিবে? সাবসিডি দিবে, হ্যাঁ। আর ফার্ম দেবে ট্যাক্স দেবে, হ্যাঁ। এই যে সেক্টর ক্লোজড ইকোনমি, অর্থাৎ তিনটা, হাউস হোল্ড, ফার্ম এবং গভর্নমেন্ট, তিনটা সেক্টর আছে আর কি এখানে। আচ্ছা, এরপরে আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যদি আনি, সরি what happened? রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এছাড়া ফার্মের কি হবে? এক্সপোর্ট এবং ইম্পোর্ট। সে যদি এক্সপোর্ট ইনকাম তার কাছে আসে আর গুড হলে চলে যায়, গুড হলে চলে যাবে, এক্সপোর্টেড গুডস, আর টাকা হলো আসবে, এক্সপোর্ট ইনকাম আসবে। তেমনি ভাবে ইম্পোর্টেড টাকাটা চলে যাবে, আর ইম্পোর্টের গুড আসবে, টাকা চলে যাবে। আর বলেছিলাম যে এক্সপোর্ট এবং এক্সপোর্ট যদি গ্রেটার দেন ইম্পোর্ট হয়, বলেছিলাম ট্রেড সারপ্লাস। এগুলো গত ক্লাসে এগুলো আমি দেখিয়েছি।
এক্সপোর্ট লেস দ্যান ইম্পোর্ট হলে ট্রেড ডেফিসিট, যদি দুটো সমান হয় ট্রেড ইজ ব্যালেন্সড। এই তো, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? এখানে হাউস হোল্ড যে বিক্রি করবে সেগুলো কি? ল্যান্ড, ফ্যাক্টরস গুলো কি কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। যে টাকাটা পাবে তাকে আমরা বলছি কি? রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট। এন্টারপ্রেনারশিপ যেটা সেটা প্রফিট, সবকিছু পাবে, রেন্ট পাবে, ওয়েজ পাবে, ইন্টারেস্ট পাবে, প্রফিট পাবে। কারণ যদি কোনো হাউস হোল্ডার যদি তোমার ল্যান্ড থাকে তাহলে রেন্ট পাবে, যদি কাজ করে তাহলে লেবার দিল, লেবার আওয়ার, ওয়েজ পাবে, ক্যাপিটাল পরিবর্তে ইন্টারেস্ট পাবে, ঠিক আছে। আর সে আবার এখানে কি হবে, এখানে তোমার হাউস হোল্ড কি পাচ্ছে? হাউস হোল্ড পাচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস, গুডস মার্কেটে গুডস অ্যান্ড সার্ভিসেস। আর সেই তার পরিবর্তে কি দিচ্ছে ফার্মকে? কনসামশন এক্সপেন্ডিচার, কনসামশন এক্সপেন্ডিচার, এটাকে আমরা সি হিসেবে বলি, সি, ঠিক আছে। এটা হলো সেভিংস, কিছু টাকা সে সেভিংস করবে, কিছু টাকা দিয়ে সে গুডস এন্ড সার্ভিসেস কিনবে, কিছু টাকা সে সেভিংস করবে। ফাইন্যান্সিয়াল মার্কেটে সে সেভ করবে, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেট এগুলো। এবং ফাইন্যান্সিয়াল মার্কেট সেগুলো আবার ইনভেস্ট, সেগুলো কি করবে? ফার্মের কাছে লোন দেবে, এই ফার্ম কি করবে? ইনভেস্টমেন্ট করবে, ইনভেস্টমেন্ট, এটাকে আমরা আই হিসেবে। এই তো, এটা হলো ফোর সেক্টরস ওপেন ইকোনমি, কারণ আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে ট্রানজাকশন করছি। আর এটা ইনিশিয়ালি ইট লুকস লাইক এ সাইকেল, এই জন্য আমরা এটাকে বলছিলাম সার্কুলার ফ্লো অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। হাউস হোল্ডের ইনকাম হচ্ছে ফার্মের এক্সপেন্ডিচার, আবার ফার্মের ইনকাম হচ্ছে হাউস হোল্ডের এক্সপেন্ডিচার, ঠিক আছে। এবং এটাকে আমরা বলছিলাম সার্কুলার ফ্লো অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। তো এখান থেকে আমরা এই যে ম্যাক্রো ইকোনমিক ট্রানজেক্টর আছে, এই চারটা ট্রানজেক্টর ইকোনমিতে আছে। এই চারটা ট্রানজেক্টর ইকোনমিতে কি পরিমাণে দ্রব্য এবং সেবা উৎপাদন করে সেটা আমরা বের করতে চাই, যে একটা দেশের মোট উৎপাদন কত, সার্বিক উৎপাদন কত, টোটাল উৎপাদন কত, সেটা আমরা বের করতে চাই। তো সেটা বের করতে গেলে এটা কিছু ইকোনমিক টার্মিনোলজি আছে যে কিভাবে বের করতে হয়, এবং তার নাম কি? একটা দেশের উৎপাদন কত, একটা দেশের ইনকাম কত। আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমার যে ইনকাম, একইভাবে একটা দেশেরও ইনকাম আছে। একটা দেশের ইনকাম সেটা আমরা কিভাবে বের করব? সেই ইনকামটা হবে ওই যে ম্যাক্রো ইকোনমিক ট্রানজেক্টর আছে, যারা ইকোনমিতে দ্রব্য এবং সামগ্রী উৎপাদন হলে ট্রানজাকশন করে, সেই ট্রানজেক্টরের ইনকামটাই হচ্ছে দেশের ইনকাম। এটাকে আমরা বলছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। একটা দেশের ভিতরে তোমার যত উৎপাদন হবে, যত কিছু উৎপাদন হয়, যে কোনো একটা দেশ, তার ভেতরে যত কিছু উৎপাদন হবে, এই সব উৎপাদন, এখানে ধরো এখানে আমেরিকান সিটিজেন থাকলো, ইউকের সিটিজেন উৎপাদন করলো, চায়না করলো, ইন্ডিয়া করলো, হোয়াটএভার, যত দেশ আছে, এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মধ্যে যেই দেশের এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন থাক না কেন, এই শুধু এই দেশের ভেতরে একটা বছরের মধ্যে নির্দিষ্ট একটা সময়ে, পার্টিকুলারলি 1 ইয়ার, হাফ ইয়ারলি হতে পারে, একটা নির্দিষ্ট সময়, আমরা সাধারণত 1 ইয়ারই ধরি, ওই দেশের ভূখণ্ডের ভেতরে যে কোনো দেশের, পৃথিবীর যে কোনো দেশের ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অর্থাৎ লেবার অথবা ক্যাপিটাল, সেগুলো যদি ইনভেস্টেড হয় এবং উৎপাদন করে, এবং তাদের যে ইনকামটা হয়, সেটাই হচ্ছে তোমার ওই দেশের জিডিপি।
সবার ইনকাম উৎপাদন যদি আমরা ক্যালকুলেশন করি, এবং উৎপাদনের সময় আমাদের ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস ক্যালকুলেশন করতে হয়। ফাইনাল, এখানে তোমার ইন্টারমিডিয়েট গুডস ক্যালকুলেট করা যাবে না। অর্থাৎ একটা শার্ট তৈরি করতে গেলে সুতা, তুলা, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে শার্ট, শার্ট থেকে হোলসেলার, তারপরে রিটেইলার, ফাইনাল কনজিউমার। তো ফাইনাল কনজিউমারের প্রাইস যেটা হবে সেটাই আমরা ক্যালকুলেশন নেই, ফাইনাল প্রোডাক্টের প্রাইস। তো একটা এক বছরের ভেতরে একটা নির্দিষ্ট ভূখণ্ডের ভেতরে যত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্য, ফাইনাল প্রোডাক্টের বাজার মূল্য, তাকে আমরা বলছি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, বোঝা গেল? জিডিপি কাকে বলে? GDP is the value of all final goods and services produced in a year in the boundary of any economy, any country. ঠিক আছে? On the other hand, আমাদের আরেকটা টার্মিনোলজি আমাদের শিখতে হবে, সেটাকেও আমরা বলি টোটাল আউটপুট, বা টোটাল ইকোনমিতে তোমার টোটাল উৎপাদন কিভাবে আমরা প্রকাশ করব, সেটার জন্য আরেকটা মেথড আছে, সেটাকে ওয়ে আছে, সেটা হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি, সেটা কি? সেটা হচ্ছে একটা দেশে যে সিটিজেন আছে বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে, তারা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, তাদের উৎপাদন সেই দেশের ভেতরে হবে। ধরো এটা যদি বাংলাদেশ হয়, বা এটা যদি ধরো যে কোনো একটা কান্ট্রি আমি ধরলাম, আমি যে কান্ট্রির কথা ধরলাম এটা বাংলাদেশ ধরলাম, ভূখণ্ড, এই বাংলাদেশের যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন দিল বি দিয়ে আমি প্রকাশ করলাম, এটা তো তোমার এখানে বাংলাদেশের ভেতরে তো উৎপাদন করেই, সেটা তো করেই বাংলাদেশের ভেতরে বি, এবং বিটা তোমার ধরো এখানে ইন্ডিয়াতে আছে, তারপরে ধরো এখানে ইউএসএ তে আছে, তারপরে ধরো এখানে বিভিন্ন দেশে এই বাংলাদেশের ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো আছে। তাহলে আমরা কি করব? আমরা এই বাংলাদেশের ভেতরে যে ইউএস এর উৎপাদন আছে সেটা আমরা ক্যালকুলেশনে নেব না, জিএনপি ক্ষেত্রে এটা বাদ, এগুলো আমরা ক্যালকুলেশনে নেব না। আমরা শুধু ক্যালকুলেশনে নেব কি, বাংলাদেশের ভেতরে এবং বাইরে বাংলাদেশের যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে, তারা যে দ্রব্য এবং সেবা উৎপাদন করে তাদের মূল্য আমরা ধরবো, শুধুমাত্র তাদের মূল্য। এই বিদেশিদের ফ্যাক্টরস যারা দেশের ভিতরে উৎপাদন করলো তারা সেগুলো আমরা নেব না। দেশের ভিতরে বাংলাদেশের ফ্যাক্টরস অফ প্রোডাকশন যা উৎপাদন করে সেটা আমরা কনসিডারেশনে নেব, এবং দেশের বাইরেও তারা যে উৎপাদন করে সেটা আমরা আনবো। অর্থাৎ জিএনপিটা আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি, এই দেশের ভিতরে যা উৎপাদন আছে সবকিছু, তার সাথে আমরা প্লাস করতে পারি হচ্ছে বাংলাদেশি ফ্যাক্টরস ইনকাম, বাংলাদেশি ফ্যাক্টরস ইনকাম earned না, এটাকে আমরা একটু এভাবে বলি, ফ্যাক্টরস ইনকাম, সরি আবার লিখছি, ফ্যাক্টরস ইনকাম earned by, হ্যাঁ, factors income earned by Bangladeshi factors in foreign countries minus factors income earned by
foreign factors in Bangladesh. ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তাহলে তো স্যার ইন রিয়ালিটি মানে যত হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশে ঢুকবে আমাদের স্যার তাহলে জিএনপি আর কমতে থাকবে না? এটা জিএনপির উপর প্রভাব পড়বে না, জিডিপির উপরে পড়বে। মানে স্যার মানে এটা তো স্যার ইকোনমির জন্য খারাপ না? খারাপ ভালো কথা তো এখানে বলতে, সেটা তো ভিন্ন বিষয়। কেন খারাপ হবে কেন? না স্যার, তাহলে আমাদের অটোমেটিক্যালি স্যার মানে যা ইনভেস্টমেন্ট হবে সেটা আবার মানে ওদের প্রফিটে চলে যাবে না? কারণ আমাদের ওভারঅল জিডিপি কমে যাচ্ছে না? এটার সাথে আমাদের জিডিপি কেন কমে? যদি তুমি নিজে করতে পারো সেটা তো ভালো, অবশ্যই সেটা ভালো, কিন্তু খারাপ ভালো ব্যাপার ওরকম না। যদি আমাদের নিজেদের উৎপাদন হয় তাহলে সেটা আরো বেটার, অবশ্যই বেটার, সেটা ভালো। কিন্তু এইটা না যে বাইরের এখানে আসলেই সেটা আমাদের জন্য খারাপ হয়ে যাবে, সেটা না। কারণ বাইরে যদি একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে করে কেউ, তাহলে সেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে না, সেখানে মানুষজন চাকরি করছে না, কাজ করছে না, বুঝতে পারছি স্যার। সেটা তো ভালো। কিন্তু বাংলাদেশের নিজেরা যদি করা যায় তো ভালো, নিজেদের উদ্যোক্তা যদি থাকে সেটা তো ভালো। আচ্ছা, তাহলে এখানে কি বললাম যে বাংলাদেশের ভেতরে যা প্রথমত আমরা জিডিপি হচ্ছে জিএনপি হচ্ছে জিডিপি প্লাস ফ্যাক্টরস ইনকাম আর্ন বাই বাংলাদেশি ফ্যাক্টরস ইন ফরেন কান্ট্রিজ, আর ফ্যাক্টরস ইনকাম আর্ন বাই ফরেন ফ্যাক্টরস ইন বাংলাদেশ। এখানে বাংলাদেশ বলতে ডোমেস্টিক কান্ট্রি, যে কোনো দেশের। তাহলে এইটা হচ্ছে তোমার জিএনপি ক্যালকুলেশন। কিভাবে তুমি জিএনপি ক্যালকুলেশন করবে? তো জিডিপি বড় না জিএনপি বড় বাংলাদেশের জন্য? দুইটা কি সমান হতে পারে কখনো? না স্যার, বাংলাদেশের জন্য তো স্যার জিএনপি পাওয়া আছে তাহলে। জিএনপি বড় বাংলাদেশের জন্য, রাইট। কারণ বাংলাদেশে বাইরে থেকে ইনকাম বেশি আসে, তাই না? যেমন রেমিটেন্স, এগুলো বেশি আসে। হ্যাঁ, কখনো কি দুইটা সমান হতে পারে? কোন কন্ডিশনে সমান হতে পারে? যদি স্যার হচ্ছে যে ফ্যাক্টরস আর্ন ইন ফরেন কান্ট্রিজ এন্ড ইন বাংলাদেশ আর বোথ ইকুয়াল। হ্যাঁ, দুইটা যদি সমান হয় তাহলে মানে ফ্যাক্টরস ইনকাম, নেট ফরেন ফ্যাক্টর ইনকাম যখন জিরো হবে, নেট ফরেন ফ্যাক্টর ইনকাম যখন জিরো হবে। ঠিক আছে, তোমাদের ভেতরে দুইজন বলতে নাই, এখন ব্যাপারটা কি বলো তো? যদি না থাকে এগুলো অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে কিন্তু নেওয়া হবে। হ্যাঁ, জয়েন করে চলে যাবো এটা কিন্তু হবে না বাবা। ঠিক আছে, আচ্ছা কে কে নাই এখন? সকালের ক্লাসেও ছিল মানে প্রবলেম হয়েছে, ওদের মনে হচ্ছে নেটের সমস্যা। সকালের ক্লাসে ছিল ওদের সেম অবস্থা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এই বাংলাদেশের জিডিপি কত? বাংলাদেশের জন্য জিডিপি হচ্ছে 324.2 বিলিয়ন ইউএস ডলার, 324.2 ইউএস ডলার। $324.2 বিলিয়ন, এটা 2020-এর হিসাব, ইউএস ডলার। আচ্ছা, 324.2 বিলিয়ন, এটা হলো জিডিপি। জিএনপি কত বাংলাদেশের? জিএনপি ইউএসএ কিন্তু কোনটা বড় বলো তো? জিডিপি বলছে। জিডিপি বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউএসএ কিন্তু উল্টা। আর তুমি যদি জিএনপি বলো তাহলে জিএনপি হচ্ছে বাংলাদেশের 330.63 বিলিয়ন। আচ্ছা, 330.63, 330
$1.63 বিলিয়ন ইউএস ডলার। এটা হলো জিএনপি, হলো জিডিপি। এখন আমরা দেখবো যে এই জিডিপিটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, সেটা আমরা একটু দেখবো। হাউ ক্যান ক্যালকুলেট জিডিপি? তিন ভাবে ক্যালকুলেট করতে পারি। একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, তিনটা মেথডে করতে পারি। এক্সপেন্ডিচার মেথড, আর একটা হচ্ছে তোমার ইনকাম মেথড, আর একটা হচ্ছে আউটপুট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথড, সেটা আমরা পরে দেখবো। তিন মেথড। এক্সপেন্ডিচার মেথড আমরা কি করি, ওই যে ম্যাক্রো ইকোনমিক ট্রানজেক্টর যাদের নিয়েছিলাম, কাদের নিয়েছিলাম, এদের সবার এক্সপেন্ডিচার বলো তো কি কি নিয়েছিলাম? সরি, কি নিয়েছিলাম বলো? হাউসহোল্ড না? জি স্যার। হাউসহোল্ড আর কনজিউমার, তাদের এক্সপেন্ডিচারকে আমরা কি বলবো? হাউসহোল্ডের এক্সপেন্ডিচার বলবো কনজিউমার বা হাউসহোল্ড, তাদের কনসাম্পশন এক্সপেন্ডিচার সি। ইনভেস্টর বা ফার্ম এক্সপেন্ডিচারে কি বলবো? আই, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি বলবো? জি। আর নেট এক্সপোর্টকে কি বলবো? এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এটাকে আমরা নেট এক্সপোর্ট হিসেবে বলতে পারি, সি প্লাস আই প্লাস জি প্লাস নেট এক্সপোর্ট। যদি সেটা ক্লোজ ইকোনমি হয় তাহলে শুধুমাত্র তিনটা হবে, যদি ওপেন ইকোনমি হয় তাহলে চারটা, সবগুলো হবে। ঠিক আছে, ফর ওপেন ইকোনমি। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ আছে। এই হলো এক্সপেন্ডিচার মেথডে জিডিপি। যেমন এটা আমি তোমাদের দেখাই, কি বলেছিলেন স্যার? ইনভেস্টমেন্ট। আই হচ্ছে ইনভেস্টমেন্ট। এই যে এখানে দেখো কি কি, এই যে হাউস হোল্ড যখন এক্সপেন্ডিচার করে, আমি তোমাদের দেখাচ্ছি ভিন্ন একটা কালার দিয়ে। এই যে হাউস হোল্ডের এক্সপেন্ডিচারকে আমরা সি বলেছিলাম, এই যে সি। ঠিক আছে, তাহলে ফার্মের যেটা সেটা হলো ইনভেস্টমেন্ট আই, গভর্নমেন্টের হচ্ছে জি, আর ফরেনার্স হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এটা এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, নেট এক্সপোর্ট, এটাকে আমরা এনএক্স বলি, নেট এক্সপোর্ট। এই যে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই চারটা ট্রানজেক্টর, হাউস হোল্ড, ফার্ম, গভর্নমেন্ট এন্ড ফরেনার্স, এই চারটা ট্রানজেক্টরের যে এক্সপেন্ডিচার তাদেরকে একসাথে আমরা বলছি জিডিপি। হ্যাঁ বলো, কি বলছিলা? কোনো কোশ্চেন আছে? আচ্ছা বুঝছি স্যার। এটাকে আমরা এক্সপেন্ডিচার মেথডে জিডিপি বলছি। তো আমরা পরবর্তীতে দেখবো যে কনজাম্পশনের ফ্যাক্টরস গুলো কি কি আছে, কি কি কারণে কনজাম্পশন পরিবর্তন হয়, ইনভেস্টমেন্ট পরিবর্তন হয়, নেট এক্সপোর্ট পরিবর্তন হয়, এগুলো আমরা দেখবো একটু পরে। এখন আমরা শুধু কনসেপ্টটা জেনে নিই। আর ইনকাম মেথডে কি কি হবে, যত ফ্যাক্টরস অফ ইনকামে যত ইনকাম আছে, যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের, যেমন জিডিপিটা হবে ইনকাম মেথডে, জিডিপি হবে হচ্ছে তোমার ওয়েজ, রেন্ট, ইন্টারেস্ট, প্রফিট। সব ইনকাম, যত ধরনের ইনকাম আছে, সব ইনকাম ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যত ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে, সব ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ইনকাম যদি আমরা একসাথে, এটা হলো এক্সপেন্ডিচার। আমি বললাম তোমার এক্সপেন্ডিচার কত, মাসে তোমার খরচ কত, বছরে তোমার খরচ কত। এই জিডিপিটা আমরা ক্যালকুলেশন করি হলো খরচ বিবেচনা করে, তোমার কত খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে। আর এটা হচ্ছে কত টাকা ইনকাম করেছো। একই কথা, যত ইনকাম, ইকুইলিব্রিয়াম দুটো সমান হবে, আসলে দুটো সমান হয় না, কিছু ডিসক্রিপেন্সি থাকে। যে কত টাকা খরচ করেছে, এ বলছে কত টাকা ইনকাম করেছো, এই সবগুলো, এটাও তোমার জিডিপির একটা মেথড, ইনকাম মেথড। আর 3 নম্বরটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। ভ্যালু অ্যাডেড মেথড, ভ্যালু অ্যাডেড মেথড কি জানো? ভ্যালু অ্যাড, ভ্যাটের নাম শুনছো? ভ্যাট, জি স্যার। ভ্যাট ভ্যাট, ভ্যাট তো যেখানেই যাও ভ্যাট দিতেই হয় না? জি স্যার। তো ভ্যাট আর ট্যাক্সের বেসিক ডিফারেন্সটা কি স্যার? এই যে এইটাই, এই বেসিক ডিফারেন্স এইটাই, ভ্যালু অ্যাডেড। যখনই ভ্যালু অ্যাড হবে তখনই ট্যাক্স দিতে হবে। ট্যাক্স, ভ্যাট ইজ অলসো সাম কাইন্ড অফ ট্যাক্স, রাইট? ট্যাক্স, ভ্যাট তো ট্যাক্স, এটা তো এক ধরনের ওয়ান কাইন্ড অফ ট্যাক্স। তুমি তো বলছোই ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট, ভ্যাট মানে কি?
ভ্যাট অর্থই তো হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা তো ট্যাক্স। সেটা যেসব কিভাবে জিনিস আমাদের হয়? লাইফে ভ্যালু দিচ্ছে সেগুলোর উপর একটা ট্যাক্সেশন। না বাবা, এটা এতটা সরলীকরণ না। ভ্যালু তো দিচ্ছে বটেই, কিন্তু সেটা তো ওইভাবে ডিফাইন করা হয় না, এটা একটু ভিন্নভাবে ডিফাইন করা হয়। হ্যাঁ, সেটা হলো, ধরো তুমি একটা শার্ট তৈরি করতে, একটা জামা, একটা ড্রেস, যে কোনো একটা ড্রেস উৎপাদন করবে একজন। যদি উৎপাদন করা হয় ইকোনমিতে একটা ড্রেস, তাহলে সেটা অনেকগুলো স্টেজ আছে। হ্যাঁ, বিভিন্ন ভিন্ন ভিন্ন স্টেজ আছে। যেমন ধরো আমরা ধরে নিলাম একজন ফার্মার, আমরা ধরে নিচ্ছি, we assume that একজন ফার্মার তার যে গাছ আছে, তুলা গাছ, তিনি তুলার চাষ করেন, তিনি 500 টাকার তুলা উৎপাদন করেছেন। হ্যাঁ, এবং ভ্যালু অ্যাড করেছেন কত? ভ্যালু এডিশন, এটা হচ্ছে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস কত দিল? 500, এবং ভ্যালু এডিশন কত হলো? 500। ফার্মার কার কাছে বিক্রি করেছে? তুলাটা উৎপাদন করে কার কাছে বিক্রি করেছে? কটন। সে ফার্মার কটনটা উৎপাদন করে, কটন উৎপাদন করেছে, এবং সেই কটন উৎপাদন করে সে বিক্রি করেছে কার কাছে? থ্রেড প্রডিউসারের কাছে। থ্রেড প্রডিউসারের কাছে বিক্রি করেছে 500 টাকায় উৎপাদন করে, মানে 500 টাকার তুলা উৎপাদন করে বিক্রি করেছে। তার মানে ভ্যালুয়েশন হয়েছে, তুলার ভ্যালুয়েশন কত? 500 টাকা। এরপরে এই থ্রেড প্রডিউসার, আমি স্পেলিং কি ঠিক লিখেছি? থ্রেড প্রডিউসার, সরি, থ্রেড প্রডিউসার কটন কিনে সেটা তুলা থেকে সুতা তৈরি করে সেটা বিক্রি করলে হচ্ছে যে কাপড় তৈরি করে টেক্সটাইল, তার কাছে। সে তুলাটাকে কনভার্ট করছে সুতায়, মানে সে এটাকে কিছু সার্ভিস অ্যাড করেছে। সার্ভিস অ্যাড করার কারণে সে এটার সাথে ভ্যালু অ্যাড করেছে। কত ভ্যালু অ্যাড করেছে? সে সেটাকে বিক্রি করলো 800 টাকায়। তাহলে ভ্যালু কতটুকু অ্যাড হলো বলতো? ওই তুলা থেকে সুতা যখন হলো, তার ভ্যালুটা কতটুকু উৎপাদন, কতটুকু বাড়লো? যখন এই তুলা থেকে সুতায় রূপান্তরিত হলো, তখন তার ভ্যালু বেড়ে গেল। সেই ভ্যালুটা কত বাড়লো? কত ভ্যালু বাড়লো? সুতা তৈরি উৎপাদনকারী সেটা কিনেছিল কত টাকায়? 500 টাকা। 300 বাড়বে। এই 300 টাকা তার ভ্যালু অ্যাড করলো, কারণ কি? সে সার্ভিস দিয়ে, সে সময় দিয়ে, সে তুলাকে সুতায় রূপান্তরিত করলো, এবং তার ভ্যালু তখন 300 টাকা বেড়ে গেল। এবং এই টেক্সটাইল প্রডিউসার, উনি এটা বিক্রি করলেন কার কাছে? গার্মেন্টস এর কাছে। যখন সে সেই সুতাকে কাপড়ে রূপান্তরিত করলো, তখনও কিন্তু সে সার্ভিস অ্যাড করলো, এবং সেখানে কিন্তু সে রূপান্তর করলো সুতাকে, সুতা থেকে, হ্যাঁ, তুলা থেকে কাপড় তৈরি করে সে গার্মেন্টস এ বিক্রি করলো, এবং সেই ভ্যালু অ্যাড হলো কত? ফর এক্সাম্পল 1200 টাকা। তার ভ্যালু অ্যাড 1200 টাকায় সে বিক্রি করলো গার্মেন্টস এর কাছে 1200 টাকা। তার ভ্যালু অ্যাড হলো কত? 400। এরপরে গার্মেন্টস ড্রেস তৈরি করে সেটা বিক্রি করলো হোলসেলারের কাছে। হোলসেলারের কাছে সেটা বিক্রি করলো 2000 টাকায়। তার মানে ভ্যালু অ্যাড হলো কত? 800 টাকা। এবং হোলসেলার সে সেটা বিক্রি করলো হচ্ছে রিটেইলারের কাছে। বিক্রি করলো কত? ফর এক্সাম্পল 2500 টাকা, 500 টাকা। এবং রিটেইলার সেটা বিক্রি করলো কত? ফাইনাল ইউজারের কাছে বা কনজিউমারের কাছে। ফাইনাল ইউজার সেটা বিক্রি করলো কত? 4000 টাকা। হলো কত? 1500 টাকা। এই যে যে যতগুলো স্টেজ আমি বললাম, এই সবগুলো স্টেজ, এগুলোকে বলা হয় ইন্টারমিডিয়েট স্টেজ।
এগুলো হলো ইন্টারমিডিয়েট স্টেজ সবগুলো। এই ইন্টারমিডিয়েট স্টেজ গুলো আমরা ক্যালকুলেশনে নিই না। আমরা যখনই তোমার একটা সার্ভিস অ্যাড করা হয় বা সেই গুডটাকে রূপান্তরিত করা হয়, যেমন হোলসেলারের কাছে রিটেলের কাছে যখন আসে তখন সে প্যাকেজিং করে, সেটা বিভিন্ন রকমের মার্কেটিং করে, প্যাকেজিং করে, তারপরে তার ভ্যালুটা বেড়ে যায়। এটাকে বলছি ভ্যালু অ্যাডেড। এবং প্রতিটা স্টেজে কিন্তু ট্যাক্স উঠানো, যখনই ভ্যালু অ্যাড হবে তখন ট্যাক্স উঠানো হবে, সেজন্য তাকে বলা হয় ভ্যালু এডিশন ট্যাক্স বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আর তুমি যখন কটন তৈরি, কটন থেকে কটন বিক্রি, তখন তোমার ট্যাক্স দিতে হবে। যখন তুমি সুতা তৈরি করবা তখন ট্যাক্স দিতে হবে, কাপড় তৈরি করবা ট্যাক্স দিতে হবে, সব জায়গায় তোমার ট্যাক্স দিতে হবে। ভ্যালু অ্যাড হলেই ট্যাক্স দিতে হবে, সেটা হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখন আমি বলি শার্টটা বা ড্রেসটার দাম কত হলো, আসলে দাম কত? ড্রেসটার দাম কত? 4000, তাই না? ফাইনাল ইউজার কনজিউমার কিনলো কত টাকা দিয়ে? 4000 টাকা দিয়ে, 4000 টাকা দিয়ে। এখন দেখো, তুমি যদি এই যে মার্কেট প্রাইস বললাম, এই সবগুলো প্রাইস যদি তুমি অ্যাড করো তাহলে কিন্তু এটা অনেক টাকা হয়। লাস্ট প্রাইস, ফাইনাল প্রাইসটা হবে। সবগুলো যোগ করলে কত হয় দেখো তো? আর এটা সবগুলো যোগ করলে কত হয়? ভ্যালু এডিশন যোগ করো, এটা যোগ করো, কত হয় বলো তো দেখি? মার্কেট প্রাইস, টোটাল মার্কেট প্রাইস কত হয় দেখো তো? করো তো, ক্যালকুলেশন করো তো। তার টোটাল মার্কেট প্রাইস 11,000 টাকা, 7000 হয় এডিশনে এখানে। স্যার 11,000। স্যার এখানে 4,000 আসে। জি স্যার 11,000। এখানে কি 11,000 হয়? আচ্ছা হ্যাঁ, জি স্যার 4000 এখানে, জি স্যার। 2500, হ্যাঁ 2500, 3000, 7000, হ্যাঁ ঠিক আছে, 7, 8, 9, 10, 11,000, হ্যাঁ 11,000 হবে, রাইট। 11,000 যদি 11,000 এখানে হয়, এই যে, আর এখানে হবে কত? 4,000, তাই না? জি স্যার। 4,000। আচ্ছা, তার মানে ইকোনমিতে কোনো প্রোডাক্ট যদি উৎপাদিত হয় তাহলে সেই প্রোডাক্ট উৎপাদন করতে গেলে যতগুলো স্টেজ আছে, প্রতিটা স্টেজে যে ভ্যালু এডিশন গুলো হয়, সবগুলো ভ্যালু এডিশন যদি আমরা অ্যাড করি তাহলে তার প্রাইস আমরা পাবো। অথবা ফাইনাল প্রোডাক্টের ফাইনাল ইউজ যখন হবে, ফাইনাল ইউজারের যেই টাকাটা কিনবে সেটাই করলেও আমরা ফ্রিটা পাবো। কিন্তু যদি আমরা সমস্ত মার্কেট প্রাইস অ্যাড করি তাহলে সেটা অনেক বেশি হয়ে যায় এবং সেটা কখনোই সম্ভব না। এবং এইটা যদি আমরা করি তখন কি হবে? তখন আমাদের ডাবল কাউন্টিং প্রবলেমে পড়তে হয়। ডাবল কাউন্টিং কেন ডাবল কাউন্টিং করছি? ডাবল কাউন্টিংটা কি? ডাবল কাউন্টিংটা হচ্ছে এই যে 800 টাকা, এই 800 টাকার ভিতরে কিন্তু 500 টাকা আছে, আবার 1200 টাকার ভিতরে কিন্তু 800 টাকা আছে, 2000 এর ভিতরে কিন্তু আবার 1200 টাকা আছে, বুঝতে পারছো? 2500 এর ভিতরে কিন্তু আবার 2000 টাকা আছে। কারণ একটার ভিতরে কিন্তু আরেকটা অলরেডি, আমি যখন 800 টাকা বলি তার মানে আমরা কিন্তু 500 টাকা অলরেডি এটার মধ্যে আছে, আমি ক্যালকুলেট করে ফেলছি। 1200 টাকা করলে কিন্তু 800 টাকা অলরেডি ক্যালকুলেট করে ফেলছি। অতএব যখনই আমি এই টোটালটা অ্যাড করতে যাব তখন আমরা ডাবল কাউন্টিং করা হবে। অতএব আমি সেটা ডাবল কাউন্টিং প্রবলেমের কারণে সেটা আমি করব না। আমি জাস্ট ফাইনাল ইউজার, যেটা ফাইনাল ইউজারের যে প্রাইসটা সেটা, অথবা সব ভ্যালু এডিশন গুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা ওই প্রোডাক্টের প্রাইস পাবো। এভাবে ইকোনমিতে যত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয়, সব দ্রব্য এবং সেবার উৎপাদন করতে গেলে যেই ভ্যালু এডিশন গুলো হয়, সব ভ্যালু এডিশন গুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা জিডিপি পাবো। ঠিক আছে? ভ্যালুয়েশন মেথড অথবা আউটপুট মেথডে আমরা জিডিপি পাবো। যদি ইফ ইউ অ্যাড আপ অল দ্য ভ্যালু এডিশনস ইন দ্য ইকোনমি দেন উই গেট দ্য জিডিপি। বোঝা গেল? বুঝতে পেরেছো? জি স্যার। স্যার ভ্যালু এডিশন তো স্যার বিভিন্ন মানে ইন্ডিভিজুয়াল বা হচ্ছে যে কর্পোরেট কোম্পানি করেছে, এই ভ্যালু এডিশনটার জন্য ট্যাক্স গভর্নমেন্ট কেন পাবে? গভর্নমেন্ট এখানে ট্যাক্সের কথা ভুলে যাও, এখানে কিন্তু ট্যাক্সের আলোচনা নাই। এটা তোমাকে বোঝার জন্য আমি বলেছি, ট্যাক্স কিন্তু এখানে নাই, সেটা আমি উত্তর তোমাকে দিচ্ছি। কিন্তু এটার সাথে ট্যাক্স কিন্তু অ্যাড করিও না, এটা জিডিপি নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে? ওকে স্যার। এটা কিন্তু জিডিপির আলোচনা, এখানে কিন্তু ট্যাক্সের কোনো বিষয় নাই, ঠিক আছে? আমরা জাস্ট যত প্রতিটা স্টেজে যেই ভ্যালুটা অ্যাড হচ্ছে সব ভ্যালু এডিশন গুলো আমরা যদি
একসাথে সাম আপ করি তাহলে আমরা ওই প্রোডাক্টের প্রাইস পাবো। এভাবে সবগুলো প্রোডাক্টের যদি আমরা ভ্যালিডেশন অ্যাড করি তাহলে আমরা জিডিপি পাবো। দ্যাটস ইট, এটা জিডিপি। আচ্ছা, এখন ভিন্ন প্রসঙ্গ, তুমি যেটা বললে ট্যাক্সের কথা, এখন বলো কি বললা, প্রশ্নটা করো এখন। স্যার প্রথম হচ্ছে স্যার ভ্যাট আর ট্যাক্স এর বেসিক ডিফারেন্স কি? আর স্যার যদি এরকম প্রত্যেকটা ভ্যালু ডিক্লারেশনের জন্যই আমাকে টাকা দিতে হয়, তাহলে সেটা তো স্যার ইন্ডিভিজুয়াল কর্পোরেটস বা ইন্ডিভিজুয়াল মানুষজনের পাওয়ার কথা, মানে এটা কেন হচ্ছে গভর্নমেন্ট পাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তো এখন প্রথম প্রশ্ন হলো যে ভ্যাট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্যাক্স। ট্যাক্সের বিভিন্ন রকমের ধারণ আছে, বিভিন্ন রকমের আছে, যেমন ধরো সেটা এটা পার্সোনাল ট্যাক্স আছে, তারপরে তোমার সেলস ট্যাক্স আছে, কর্পোরেট ট্যাক্স আছে, তারপরে তোমার ইম্পোর্টের উপরে ট্যাক্স আছে, সেটাকে বলে ট্যারিফ। হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের ট্যাক্স আছে, বুঝছো? বিভিন্ন রকমের ট্যাক্স আছে। তো এই ট্যাক্স গুলো, এই ভিন্ন ভিন্ন ট্যাক্স, এগুলো ভিন্ন ভিন্ন ভাবে ডিফাইন করা হয়, একটা ভিন্ন ভিন্ন ভাবে ডিফাইন করা হয়। ট্যারিফ ট্যারিফ হচ্ছে ইম্পোর্টের উপরে দেওয়া হয়, এটা বিজনেস প্রফিটের উপরে দেওয়া হয়। এটা হলো পার্সোনাল ইনকামের উপরে দেওয়া হয়। সেলস ট্যাক্স হচ্ছে তোমার, এটা কোয়ান্টিটির উপরে দেওয়া হয়, বা এটা কোয়ান্টিটি হতে পারে আবার ভ্যালু হতে পারে। একইভাবে ভ্যাট এক ধরনের ট্যাক্স, সেটা হলো তোমার ভ্যালু এডিশনের উপরে দেওয়া হবে। এরকম বিভিন্ন ট্যাক্স আছে আর কি, বিভিন্ন রকম। তো এটা গভর্নমেন্টকে কেন দেবা? গভর্নমেন্টকে দেবা কারণ হচ্ছে গভর্নমেন্টকে তো আমরা ম্যান্ডেট দেই, জনগণ ম্যান্ডেট দেয় যে তারা দেশ পরিচালনা করবে। তা দেশ পরিচালনা করতে গেলে তো একটা খরচ আছে, সেই খরচটা কে দিবে? জনগণ যেহেতু তাকে নির্বাচিত করেছে, তাহলে জনগণই সেটা দেবে, সেই টাকাটা দেবে। ঠিক আছে, তোমাদেরকে আমরা ইলেক্টেড করলাম, এই নাও টাকা, দেশ চালাও। সেই জন্য ট্যাক্স দিতে হয়, এবং সেই ট্যাক্সের ধরনগুলো, টাইপস গুলো ভিন্ন ভিন্ন রকমের হয়। ভ্যাট 1990 সালে পরিচালিত প্রথম শুরু হয়, এবং এটা ভিন্ন ভিন্ন রকমের কেন হয়? কারণ হচ্ছে সরকারের ইনকাম, সরকারের যত খরচ বাড়বে তার ইনকামও কিন্তু বাড়াতে হবে। ইনকাম বাড়াতে হলে বিভিন্ন রকমের টেকনিক্যালি সে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে, যাতে দেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। গতকালকে তো ইন্টারেস্টিং একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে যে অনলাইনে তোমার জিনিসপত্র বেচা কিনা করলে ট্যাক্স দিতে হবে, এবং সেটা রেজিস্ট্রেশন করতে হবে। ডিড ইউ সি দ্যাট? জি স্যার, এটা অলরেডি অন্যান্য মানে বাইরের দেশে শুরু হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো যে তোমার আগে ভ্যাট ছিল না, এখন ভ্যাট করলো। এবং এটা এখন তো তোমার ওই যে বক্তৃতা দিলেও টাকা দেওয়া লাগে, এটা যেন কোথাও যদি স্পিচ দেয় কেউ এবং সেখান থেকে টাকা পায়, সেটা থেকে ট্যাক্স দিতে হবে। তারপরে বিয়ে করলে তো ট্যাক্স দিতে হয়, সেটাও তো জানো না? বিয়েতেও কিন্তু ট্যাক্স আছে। জি স্যার। তুমি কোথায় যাবা, মানে এমন কোন জায়গা নাই যে যেখানে তুমি ট্যাক্স দিতে পারবে না। এবং ট্যাক্স দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব, এবং এটা কিন্তু হিউজ। ধরো অল্প ইনকাম যারা আর্ন করে সেটা ভিন্ন কথা, কিন্তু যারা বেশি, ধরো যদি 10% ট্যাক্স হয়, একজন লোক 1 কোটি টাকা যদি ইনকাম করে, তার 10 লাখ টাকা কিন্তু নাই। এটা কিন্তু ইজি না, অত ইটস নট সো ইজি। ট্যাক্স দেওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট, মানে মোরালি যদি খুব স্ট্রং না থাকে, মোরালি খুব স্ট্রং থাকতে হবে মানে ট্যাক্স দিতে গেলে, এবং দেওয়া উচিত সবার। এবং বাংলাদেশে কিন্তু পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি বাংলাদেশে। আমেরিকাতে ইনকাম করলে 40% আউট, বিভিন্ন রকম ভাবে বলে টলে 30 থেকে 40% টাকা নাই তোমার, বুঝছো? এটা খুব কঠিন জিনিস, এবং দিতেই হবে, নো ওয়ে। কারণ ট্যাক্স না দিলে তুমি আর পরবর্তীতে কোনো কিছু করতে পারবে না। স্যার ওরা তো প্রপার মেডিকেশন সহ অন্যান্য অনেক বেনিফিটস পায়। হ্যাঁ, এটা বাংলাদেশে পসিবল না। এটাও ঠিক, বেনিফিট পাওয়া যায়। এটা বেনিফিট কি, এখানে ব্যাপার আছে, বুঝছো? যতটা মানুষ বলে অতটা আবার না, এটা বিষয় আছে। এখানে ইউরোপিয়ান কান্ট্রি গুলো আরো বেটার। এখানে কি হয়, ধরো তোমার আমেরিকাতে যারা লো ইনকাম আর্নার যারা আছে,
তাদের জন্য ঠিক আছে। এই টাকা 40% কিন্তু সবাই দিচ্ছে, বড় লোক দিচ্ছে, টাকা পয়সা যাদের বেশি তারা কিন্তু দিচ্ছে। হ্যাঁ, এই টাকাটা কোথায় চলে যায়? পোরদের জন্য চলে যায়, সবার জন্য চলে যায়। কিন্তু যারা এদের হয়তো টাকা দেওয়া লাগে না, পোর যারা আছে, লো ইনকাম আর্নার যারা আছে, তাদের কিন্তু টাকা দেওয়া লাগে না বা কম টাকা দেওয়া লাগে। কিন্তু যারা যারা তোমার ধনী তাদের কিন্তু টাকাটা ঠিকই দেওয়া লাগতেছে। কারণ বাংলাদেশ থেকে যারা যায় তাদের অধিকাংশই গরিব, তারা খুব খুশি যে আমাদের কোনো টাকা পয়সা লাগছে না, ফ্রি চেক আপ এইসব এগুলো বলতেছে। আমি মনে মনে হাসছি যে এটা তো সে বোঝারও তো ক্ষমতা নাই যে এটা যে আমাদের জন্য একটা করুণাও বলতে পারো, এটা বলতে পারো আমরা লো ইনকাম আর্নার, দরিদ্র মানুষ সেই হিসেবে কিন্তু পাচ্ছি। এটা কিন্তু সেটা। কিন্তু আমি যখন জব করেছি তখন কিন্তু আমার কাছ থেকে পাই পাই করে টাকা নিয়ে নিছে। ইভেন আমার ধারণা যে আমি তো কয়েকবারই আমার তোমার ইমার্জেন্সিতে যাওয়া লাগছে, আমার অ্যাম্বুলেন্সে করে ইমার্জেন্সিতে যাওয়া লাগছে। তো ইমার্জেন্সিতে গেলাম, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ছিলাম। পরে আস্তে আস্তে অক্সিজেন দেওয়ার পরে, এয়ার দেওয়ার পরে আমি ঠিক হয়ে গেছি। তো পরে আমরা চলে আসছি, 2-3 ঘন্টা পরে চলে আসছি। সেই 2-3 ঘন্টার বিল হচ্ছে কত তোমরা জানো? $4,000 না $5,000। $5,000 মানে কত? 4 লাখ টাকা, মোর দেন 4 লাখ টাকা এই 2-3 ঘন্টার মধ্যে। এন্ড আমি তখন তো স্টুডেন্ট, তারপরেও কিন্তু এগুলো মাফ নাই, কিছু কিছু মাফ করেছে। তারপরেও সর্বসাকল্য শেষে বোধহয় আমাকে 3,000 টাকা না কত টাকা বিল করেছে, $3,000 বা $4,000 এরকম বিল করেছে, সব ডিসকাউন্টের পরেও এই টাকা কিন্তু বিল করেছে। একবার ইমার্জেন্সিতে যাওয়া মানে তোমার শেষ, তোমার 2 মাসের ইনকাম শেষ, বুঝছো? সেটা হয়তো তোমাকে আস্তে আস্তে দেওয়ার একটা সুযোগ দেয় যে ঠিক আছে তুমি 2 মাসে দাও, 3 মাসে বা 6 মাসে দাও, কিন্তু তারপরেও টাকা, তখন আবার টাকার পরিমাণ বেড়ে যায়। এটা শুধু শোনাই যায়, কিন্তু ওই যে ওই ইন্স্যুরেন্স এগুলো না থাকলে এগুলো হয় না। আর সিটিজেন যদি হয়, সিটিজেন হইলে তখন তাদের কিছু বেনিফিট আছে, কিন্তু সিটিজেন হলে যারা দরিদ্র তাদের ইনকামের সাথে প্রপোর্শনেটলি তাদেরকে ট্যাক্স দিতে হবে। ইনকাম বাড়লে ট্যাক্স হবে, ইনকাম বাড়লে ট্যাক্স হবে। তুমি দেখাচ্ছ আমি গরিব, তাহলে তুমি ট্যাক্স দিবে, ট্যাক্স তো নিবে না তখন। আর কিছু কিছু ক্ষেত্রে গরিব হইলেও ট্যাক্স দিতে হবে, এই টাকা তোমাকে দিতেই হবে, নো ওয়ে। আর যেহেতু আমরা সিটিজেন না, আমাদের স্টুডেন্টদের দিতেই হবে। এই জন্য স্টুডেন্টদের সাথে ডাক্তারের কাছে যেতে চায় না, কোনো স্টুডেন্ট ডাক্তারের কাছে যেতে চায় না। এবং আমাদের যে ইন্স্যুরেন্স ছিল, সেই ইন্স্যুরেন্স তোমার দাঁত অথবা চোখ, দাঁত, স্কিন এগুলোতে দেখাতে পারবা না। সাধারণত ইন্স্যুরেন্স গুলো এগুলো কভার করে না। অতএব এই সমস্ত ট্রিটমেন্টে তো আরো অবস্থা খারাপ। তুমি ফোন দিলেই 999 ফোন দিলে চলে আসবে, ঠিক আছে, হাসপাতালে নিয়ে যাবে, ঠিক আছে, ট্রিটমেন্ট দিবে, কিন্তু পরবর্তীতে তোমার নেক্সট 1 ইয়ার 2 ইয়ার্স এর অবস্থা খারাপ। এই টাকা সব পে করতে হয়। কিছু হয়তো ডিসকাউন্ট দেবে যদি তোমার ইন্স্যুরেন্স কভার করে। ইন্স্যুরেন্স কতটুকু কভার করে? 100% করে না। অনেক ট্রিটমেন্ট আছে, টেস্ট আছে, ডায়াগনোসিস আছে, ওগুলো করে না। তখন খুব বিপদে পড়তে হয়, বুঝছো? আর যারা ওখানে গিয়ে ট্রিটমেন্ট গুলো পায়, গরিব হিসেবে পায়, বা সিটিজেনদের মধ্যে যাদের দরিদ্র সিটিজেন তারা পায়। এটা টাকাটা তারা ক্রস সাবসিডাইজেশন করে, এটাকে বলা হয় ক্রস সাবসিডাইজেশন। ক্রস সাবসিডাইজেশন হচ্ছে ধনীর থেকে নিয়ে দরিদ্র, এক খাত থেকে নিয়ে অন্য খাতে ব্যয় করা, অন্য খাতে ব্যয় করে আর কি। ধনীদের থেকে ট্যাক্স গুলো নিয়ে গরিবদের দেয়। ওইগুলো বেনিফিট আছে, আবার সমস্যাও আছে। এগুলো ইয়া মনে হয় অনেক, বাইরে থেকে অনেক কিছুই মনে হয়। আচ্ছা, এনিওয়ে, আর চাকরি পাওয়ার পরে কিন্তু তারা আবার এটা পাবে না। যখন তারা শো করবে যে আমি ইনকাম করি, প্রতি বছরে $50,000 অথবা $1,00,000 ইনকাম করি, তখন তারা আর এটা পাবে না। তখন তাদের উল্টা দিতে হবে, অনেক টাকা দিতে হয়। এবং এই জন্য যারা লেখাপড়া করতে যায়, এবং তোমাদেরও আমি বলে রাখি এটা, সেটা হলো তোমরা যারা বাইরে লেখাপড়া করতে যাবা, বাইরে লেখাপড়া করতে গেলে পিএইচডি করা অবস্থায় সবাই বাচ্চা নেয়, কারণ তখন তাদের লো ইনকাম সিটিজেন হিসেবে, লো ইনকাম রেসিডেন্ট হিসেবে কাউন্ট করা হয়। আর যখন এই চাকরি পাওয়ার পরে বাচ্চা নিলে সেই বাচ্চার পেছনে অনেক খরচ করতে হয়, তখন আর ফ্রি না কিছু। আর বাচ্চারা যখন তোমার ছাত্র অবস্থায়, স্টুডেন্ট থাকা অবস্থায়, পিএইচডি করা অবস্থায় যদি কেউ বাচ্চা নেয়, তাহলে সেই বাচ্চার খরচ গভর্নমেন্ট দেয়, বাচ্চা সিটিজেনের সমস্ত দেখভাল গভর্নমেন্ট করে। বাট যদি তুমি চাকরি করা অবস্থায় নাও, তখন কিন্তু বিপজ্জনক, তখন সেই টাকা, অনেক টাকা দিতে হয়, $1,000 ব্যয় হয়ে যাবে এক বাচ্চার পেছনে, যখন তার ইনকাম বেড়ে যাবে। আচ্ছা, এনিওয়ে, এগুলো আমরা একটু কিছুটা অপ্রাসঙ্গিক কথাই বললাম ট্যাক্সের ব্যাপারে। ঠিক আছে বাবা, তুমি তো বুঝতে পারছো ট্যাক্সের যে এটা জিজ্ঞেস করলাম? ঠিক আছে, সরি, আমি কিছুটা অন্য কথা বললাম। আচ্ছা, তো আমরা জিডিপি
তিন ভাবে ক্যালকুলেশন করলাম। এরপরে আরেকটা বিষয়, একটা এখন তোমাদের আমি একটা স্লাইড শেয়ার করে দেখি, এটা হয়তো তোমাদের সুবিধা হবে আমাদের এটা একটু দ্রুত যাওয়ার জন্য। এই দুইজন যে নাই, এরা তো জানাতেও পারতো আমাকে যে স্যার আমার সমস্যা আছে, সেটা তো জানাচ্ছে না, তো জানাচ্ছে না। আচ্ছা, তোমাদের ক্লাস আছে এখন? জি স্যার, 12টায় ক্লাস স্যার, আমাদের আবার একটা সময় পরীক্ষা আছে। তাহলে বাদ দাও, তাহলে আজকে শেষে পর্যন্তই। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম যে আজকে থাক, আজকে এই পর্যন্তই থাক। আমরা শিখলাম জিডিপি জিএনপি কাকে বলে, একটা দেশের আউটপুটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, টোটাল আউটপুটকে জিডিপি অথবা জিএনপির মাধ্যমে, জিডিপির ডেফিনিশন, জিএনপি ডেফিনিশন, এবং জিডিপি ক্যালকুলেশনের তিনটা মেথড, এক্সপেন্ডিচার মেথড, ইনকাম মেথড এবং ভ্যালু এডিশন মেথড, এই তিনটা মেথড আমরা শিখলাম। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। কোশ্চেন আছে কারো? আচ্ছা ঠিক আছে, না থাকলে আজকে শেষ এখানে। ভালো থাকো সবাই।